দাসের পর বিএসএফ খুন করল কিশোর জয়ন্তকে। সীমান্তে মৌচাক বসিয়ে বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা ভারতের। আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রয়োজনে বিদেশি সহায়তা নেবে দুদক। যুক্তরাষ্ট্রের এফবিআই এর সঙ্গে বৈঠক। বাজারের নতুন চাঁদাবাজরাও ছাড় পাবে না, হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। দুর্নীতির বিরুদ্ধেও ছিল আন্দোলন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণ আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি। আবু সাইদ হত্যায় 2 পুলিশ গ্রেপ্তার। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। কিছুতেই থামছে না বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যাকাণ্ড। মৌলভীবাজারের কুলাউড়ার কিশোরী স্বর্ণা দাসকে হত্যার পর ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে কিশোর জয়ন্ত কুমার সিংহ নামে এক কিশোরকে হত্যা করেছে বিএসএফ। গুলিতে আহত হয়েছেন তার বাবা ও আরেকজন। সোমবার ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের 393 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বিএসএফ এর গুলিতে একজন কিশোরের মৃত্যু হয়েছে, আর আহত 2 জন রংপুরে চিকিৎসাধীন আছেন। মরদেহ নিয়ে গেছে বিএসএফ। এ বিষয়ে 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ বলেন, প্রকৃত ঘটনা জানার পাশাপাশি মরদেহ ফেরত পেতে কাজ চলছে। বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করেছে ভারত। পশ্চিমবঙ্গের নদিয়ায় 222 কিলোমিটার জুড়ে ওই কৃত্রিম চাক মোতায়েন করা হয়। বাংলাদেশ ভারত সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সব সময় টহল দেয় সীমান্তরক্ষীরা। এমন পরিস্থিতিতে সীমান্তে মৌমাছি মোতায়েন বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। ভারতীয় কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলেই ছুটে আসবে এক ঝাঁক মৌমাছি। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে সম্প্রতি এমনই অভিনব পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকায় দীর্ঘ জায়গা জুড়ে মৌমাছির চাক বসানো হচ্ছে। এই ব্যবস্থার মহড়া চলছে এখন। সফল হলে পুরোপুরিভাবে তা চালু হবে সীমান্তে। এই প্রথম বাংলাদেশ সীমান্তে জৈব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করছে বিএসএফ। ভারতের নদিয়ায় 222 কিলোমিটার জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। সীমান্ত লাগোয়া অংশে বসানো হয়েছে মৌমাছির খাঁচা। সীমান্তের কাঁটাতার নড়ে উঠলেই খাঁচা থেকে বেরিয়ে আসবে মৌমাছিরা। আক্রমণ করবে অনুপ্রবেশকারী কিংবা চোরাচালানকারীদের ওপর। কাঁটাতার পেরিয়ে লুকানোর চেষ্টা করলেও তাদের ধাওয়া করবে তারা। এভাবেই মৌমাছিদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এই উদ্যোগ ভারতের ভাইব্রান্ট ভিলেজার্স প্রোগ্রামের অংশ বলে জানায় বিএসএফ। এই পদ্ধতি ব্যবহার করা হয় চীনের সঙ্গে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলোতে। বিএসএফ কর্মকর্তারা জানান, ভারত সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে নিরাপদ ও কার্যকরী করতে সর্বাত্মক চেষ্টা করছেন তারা। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে অবৈধ ও চোরাচালানকারীদের ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হলেও এটি সীমান্তের ভারতীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক দিক থেকে লাভবান করবে বলে জানান কর্মকর্তারা। তবে এই ঘটনায় বাংলাদেশে বইছে ব্যাপক সমালোচনার ঝড়। আর সীমান্তে মৌমাছি মোতায়েন বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত এই অঞ্চলে প্রভুত্ব সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন দলটির মহাসচিব। জানান, 5 আগস্ট যে স্বাধীনতা এসেছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি।
আওয়ামী লীগ আমলে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। সোমবার দুদক কার্যালয়ে FBI লিগ্যাল অ্যাটাশে রবার্ট ক্যামেরুনের টিমের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। নূপুর মাহমুদের রিপোর্ট। পাচার হওয়া লাখ লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের প্রায় 200 VIP ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে তৎকালীন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক MP, ব্যবসায়ী, পুলিশ ও আমলাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এ বিষয়ে সহায়তা করতে সোমবার দুদক কার্যালয়ে আসেন FBI এর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে এই নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক সচিব। দুর্নীতি দমন কমিশনে কিভাবে করা হয় বিভিন্ন উইংয়ের মাধ্যমে সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন এবং এ সকল তথ্য আমাদের সংশ্লিষ্ট উইং থেকে ওনাদেরকে জানানো হয়েছে। আর কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহায়তা নিয়ে পাশে থাকবে FBI। পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান। এটা একটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হচ্ছে। সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায় বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে, বিধানাবলী আছে, সেগুলির সাথে আমাদেরকে কোপ করে এক লাইন মতো এনে কাজ করাটার চেষ্টা চলছে। টাস্ক ফোর্স গঠনের ব্যাপারে জানতে চাওয়া হলে সচিব বলেন, এ নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি দুদক। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, আগের জায়গায় নতুন মুখ এসেছে। তবে অন্তর্বর্তী সরকার কঠোরভাবে তা দমন করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। আর সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, তরুণ সমাজ যতদিন প্রয়োজন মনে করবে ততদিন অন্তর্বর্তী সরকার থাকবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সচিবালয়ে সোমবার দুপুরে UNDP প্রতিনিধিদের সাথে নিজ দপ্তরে বৈঠক করেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা, জানান অর্থনৈতিক খাত সংস্কারে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সাথে দিবে UNDP। বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। একেবারে হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, 70-60 কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। এদিকে বিকালে নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে আসেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। কক্ষটা বড় করার একটা ব্যবস্থা করতে হবে। 1 মাসের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তন প্রয়োজন। আমাদের তরুণ সমাজ যদি মনে করে প্রয়োজন নেই, তাহলে আমরা চলে যাব। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের একটা পরিবেশে পৌঁছাতে হবে, যে পরিবেশের ভেতর দিয়ে আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া। এই কাজটিও তো আমাদের করে যেতে হবে। তার জন্য সংস্কার অবশ্যই দরকার, কারণ আমাদের বিগত নির্বাচনগুলো এত খারাপ হয়েছে। আমাদের নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট আছে, আপনারা এগুলো জানেন, আমি আর আপনাদেরকে বোর করতে চাই না এগুলো বলে। এগুলোকে সবটুকু রিভিজিট করতে হবে। একটি নির্ভুল ও সুষ্ঠু নির্বাচন করা বর্তমান সরকারের অন্যতম কাজও বলে জানান উপদেষ্টা। করতে হবে আমার দায়িত্ব না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি, এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এইসব কথা বলেন তিনি। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ঘুষ, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব।
এ সময় কারারক্ষীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়ে তিনি বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে। এ সময় কারা কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে অবহিত হন উপদেষ্টা। 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পিপি ব্যাগ নিষিদ্ধ করেছে পরিবেশ মন্ত্রণালয়। বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। সকালে সচিবালয়ে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে কর্মপরিকল্পনা নির্ধারণ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। জনসচেতনতা বাড়াতে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা জানান, 15 সেপ্টেম্বর থেকে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে। পরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আরিয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অংশ নেন উপদেষ্টা। এ সময় আরিয়াল বিলে যেন ড্রেজার আর না আসে সে বিষয়ে জেলা প্রশাসককে কঠোর নির্দেশনা দেন তিনি। আরিয়াল বিল ভরাট নিয়ে 20 দিন পর পর রিপোর্ট দেওয়ার নির্দেশনাও দেন উপদেষ্টা। ড্রেজার দিয়ে কারা মাটি ভরছে এটা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন জানে না, এটা হতে পারে না। আজকে ড্রেজার থাকুক বা না থাকুক, ড্রেজার যেন আরিয়াল বিলে আর না আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন এবং এই নিয়মিত তদারকিতে আপনি প্রয়োজনে এলাকাবাসী সংবাদকর্মীদেরকে যুক্ত করবেন। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার নিশ্চিতে আহত ও নিহতদের তথ্য চেয়ে সরকারি বেসরকারি হাসপাতাল ও কবরস্থান সহ সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিরা বিদেশি আইনজীবী নিয়োগ দিলে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। জুলাই ও আগস্টের গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিম গঠন করে সরকার। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কাজের গতি প্রকৃতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, তথ্য সংগ্রহের লক্ষ্যে ডিসি কার্যালয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কবরস্থান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রসিকিউশন টিম এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে। তথ্য চাওয়া হয়েছে গণমাধ্যমের কাছেও। আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময়ে গিয়ে ডিটেইল এই সমস্ত তথ্য, প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টেম রিপোর্ট সহ, চিকিৎসার কাগজপত্র সহ, যারা মারা গিয়েছেন কে তাদেরকে নিয়ে গেছেন, কোথায় দাফন করা হয়েছে, এই যে বিষয়গুলো যাবতীয় তথ্যাদি যা এখানে সংগৃহীত আছে সবকিছু আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে। স্বচ্ছতার সাথে তদন্ত করার জন্যই এই উদ্যোগ। এজন্য কোনো তড়িঘড়ি করা হবে না। এছাড়া কোনো আসামি যদি বিদেশি আইনজীবী নিয়োগ করে সেক্ষেত্রে ট্রাইব্যুনালের কোনো আপত্তি থাকবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। সুতরাং এই ব্যাপারে আমি যদি বলেন প্রসিকিউশন টিমের পক্ষ থেকে, আমি বলবো যে না, এটা আমাদের আপত্তির কোনো ব্যাপার নেই। তারা যে ধরনের আইনজীবী চান, সরকারের সিদ্ধান্ত যদি হয়, আর আমাদের পক্ষ থেকে এর কোনো আপত্তি থাকবে না। গণহত্যায় সন্তান হারানো পরিবারগুলো মুখিয়ে আছেন প্রকৃত বিচারের দিকে। শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই বিচার প্রক্রিয়া শুরু করার আশা প্রসিকিউশনের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গেল 18 আগস্ট আবু সাইদ হত্যার ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল বাতেন, পুলিশ সদস্য সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 30 থেকে 35 জনকে। গেল 3 আগস্ট পুলিশ সদস্য এসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল এবং পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। আজ সন্ধ্যায় তাদেরকে মহানগর পুলিশ পিবিআই এর কাছে হস্তান্তর করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল। সকালে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় ভ্যাটিকান সিটির আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলামিক স্কলারদের মধ্যে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দেন রাষ্ট্রদূত। বাংলাদেশে আশ্রয় নেয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সরকারের প্রধান লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বঙ্গভবনে এই সাক্ষাৎকালে সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। দেশে আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। এছাড়া দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজে সেনা সদস্যদের কর্মকাণ্ডের প্রশংসাও করেন তিনি। আবারও বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলা হলেও ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। অর্থের বিনিময়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে ঢুকছে তারা। আবার অনেকেই থাকছেন স্থানীয়দের থেকে নেওয়া ভাড়া ঘরে। সূত্র বলছে আরও 40,000 রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায়। এ নিয়ে কার্যকর পদক্ষেপ নেই শরণার্থী কমিশনেরও। সহকর্মী সৌরভ দেবের রিপোর্ট। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের বন্দর শহর মংডুতে বিদ্রোহী ও জান্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। প্রতিনিয়ত ভেসে আসছে গুলির শব্দ, বোমা বিস্ফোরণে প্রকম্পিত হচ্ছে বিভিন্ন এলাকা। এদিকে যুদ্ধের কারণে উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে এখনো বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। সরকারি হিসেব মতে নতুন করে অনুপ্রবেশ ঘটেছে প্রায় 8,000 রোহিঙ্গা। তবে স্থানীয়রা বলছেন এই সংখ্যা আরও বেশি। অনুপ্রবেশ করা রোহিঙ্গারা জানান ওপারে ভয়াবহ যুদ্ধ চলছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। মধ্যে আছে যুদ্ধ চলে তারা মারামারি চলে, তারা মারামারি চলতে তারা মরানো মরে নারানো দেখি মুসলমান ফারার মধ্যে আছে তারা বুম তুলে মানে কর্ম ফরি আটেন সিরি গিয়ে বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক স্থানীয়দের দাবি দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে ঢুকছে রোহিঙ্গারা। রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আমরা লক্ষ্য করছি টেকনাফের অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে টাকার বিনিময়ে। অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। জ্বালা যন্ত্রণায় আছি। আমি গত পরশুদিনে কিছু উত্তর মাথার থেকে বাগানের ভিতর থেকে ধরে দিলাম। আজকেও 3টার দিকে কিছু বিজিবির হ্যান্ড ওভার করলাম। এখনো অথবা এক বাড়িতে 20-25 জন রোহিঙ্গা আছে। এদিকে গত কয়েকদিনে কি পরিমাণ রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে তা নিয়ে কথা বলতে রাজি হয়নি শরণার্থী কমিশন। যারা এসেছে তাদের নিয়ে বাংলাদেশের সরকারি কোনো পদক্ষেপের কথাও জানাতে পারেননি কমিশনার। রোহিঙ্গা নেতারা বলছেন নতুন করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে। গুলি লই মারি বেশ মানুষ পুরা বেলাইয়ে কম মানুষ বাংলাদেশের ভিড় করে তুলি দিয়ে জলদি ইন্টারন্যাশনাল কমিউনিটি আর কানাম মাঝে আর টুপি দিয়ে আরে একখান সেফ জোন গরিবের লাই বেশা রিকোয়েস্ট করছিলাম। সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বললেও কিভাবে এত রোহিঙ্গার নতুন করে অনুপ্রবেশ তা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি বিজিবি বা কোস্ট গার্ডের। নির্ভরযোগ্য সূত্র বলছে কমপক্ষে আরও 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।
এবার চট্টগ্রামের সাইবার আদালতে মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে 10 কোটি টাকা ক্ষতি করায় এই মামলা করা হয়। সোমবার দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন নূর মোহাম্মদ নামে এক ব্যবসায়ী। মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ এ আরাফাত, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ডক্টর হাসান মাহমুদ, সাবেক ডিবি প্রধান হারুন, বিপ্লব কুমার, সাবেক বন্দর চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল সহ অজ্ঞাত আরও 100 জনকে। আদালত মামলাটি গ্রহণ করে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দেন। এককভাবে নয়, বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইস্যুতে উপাচার্য সহ সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাবনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে আমলাতান্ত্রিক চর্চা ও দীর্ঘসূত্রিতা থেকে মুক্তির প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। একই সাথে ক্ষমতা কাঠামোর জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিচালনা কমিটি, উপাচার্য, উপাচার্য, সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট ও প্রক্টর নির্বাচনের রূপরেখা দিয়েছে সংগঠনটি। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। আমার কয়েকটা ভাবনা আছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সংস্কার শীর্ষক অনুষ্ঠানে একটি প্রস্তাবনা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। দেখার বিষয় আছে। এখন আসি নলেজ শিক্ষা ভাবনা আমাদের প্রস্তাব এবং প্রশাসন ও ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস নামে 2 পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কারের বেশ কিছু প্রস্তাব তুলে ধরে শিক্ষকদের এই সংগঠন। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারান্দায় ঘুমায়, সেইখানে উপাচার্য এরকম একটা জমিদারের মতো বাসায় থাকবেন, কোনো অবস্থায় এটা মেনে নেওয়া যায় না। শিক্ষক তার কর্মস্থলে নিয়মিত থাকবেন, এটা কোনোভাবে পার্ট টাইম জব হতে পারে না। লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দুপুরের পরে আসেন, এইটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা অনলাইন হোক। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যেন আইডি নাম্বার দিয়ে তার সকল কাজগুলো করতে পারে, অনলাইন অপারেটিং সিস্টেম চালু হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বজনতার বিদ্যাপীঠ উল্লেখ করে ক্ষমতা কেবল উপাচার্যের হাতে সীমাবদ্ধ না রেখে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, এর হয়তো সাজানোর ব্যাপার নিয়ে আমরা একটু আলাপ করতে পারি, একটু হয়তো প্রায়োরিটাইজেশন করতে পারি যে কোনটা আগামী 6 মাসে করা সম্ভব, কোনটা আগামী 6 বছরেও করা সম্ভব না। বিশ্ববিদ্যালয়ের স্থান ও জনসংখ্যার বিকেন্দ্রীকরণ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিলের প্রস্তাবও দেয়া হয়। নিয়ে যেতে চাই, এই ভিশনটা থাকতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমদ। সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে তিনি একথা জানান। সোমবার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দাবি মেনে নেওয়া হয়। এর মধ্যে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা, ডিপ্লোমা কোর্স 4 বছরের মেয়াদ, 6 মাসের সেমিস্টার ও সকল কারিগরি সেক্টরে 0 পদে কারিগরি জনবল নিয়োগ সহ উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদনের সুযোগ না দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা সচিব। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বর্ণা দাসের পর বিএসএফ খুন করল কিশোর জয়ন্তকে, সীমান্তে মৌচাক বসিয়ে বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা ভারতের। আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রয়োজনে বিদেশি সহায়তা নেবে দুদক, যুক্তরাষ্ট্রের এফবিআই এর সঙ্গে বৈঠক। বাজারের নতুন চাঁদাবাজরাও ছাড় পাবে না, হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। দুর্নীতির বিরুদ্ধেও ছিল আন্দোলন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণ আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি, আবু সাইদ হত্যায় 2 পুলিশ গ্রেপ্তার। এই ছিল এখনকার সংবাদ। রাত পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।